This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এত অনিষ্ট এই মুহূর্তে যে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, যে খবর টিভি9 বাংলা ব্রেক করছে তা হচ্ছে নিউ টাউন কিশোরী খুন ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। কি তথ্য? স্ত্রীর সামনে অভিযুক্ত বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন টোটো স্প্রিং নাকি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। টোটোর মধ্যেই খুন করে দেহ টেনে নিয়ে যাওয়া হয় জঙ্গলে, অর্থাৎ টোটোর মধ্যে খুন করা হয়েছে, খুনের পর ধর্ষণ করা হয়। ভাবতন্নিষ্ঠা, কি মর্মান্তিক ঘটনা, এবং সে কথা স্পষ্টতই স্বীকার করে নেওয়া হচ্ছে। সিজার মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সিজারের কাছে যাওয়ার আগে একবার শোনাবো যে কি বলছেন ওই টোটো চালকের স্ত্রী। নিজের মুখে স্বীকার করেছে এখানে দাঁড়িয়ে। কি বলেছে? ও যেই মেয়েটাকে রেপ করে সেই মেয়েটাকে নাকি জগৎপুর দিয়ে তোলে রিস্কায়। 3 ঘন্টা ঘোরানোর পরে তারপরে মেয়েটাকে স্প্রিং ব্রেকের গাড়ির স্প্রিং খুলে পেঁচিয়ে মেয়েটার শ্বাস রোধ করে দেয়, প্লাস ঘাড় ভেঙে দেয়। পিছনের ঘাড় ভাঙার পরে মেয়েটাকে ওই অবস্থায় নিয়ে যেই জায়গাটায় করেছে লোয়ারপুরের ওই যে জঙ্গলে, সেই ওই জায়গাটায় তো ব্যারিকেড করা ছিল, ওইটাকে কেটেছে। ফার্স্টে কেটে উঠিয়ে বড় করে জায়গা করে তারপরে মেয়েটাকে মরা অবস্থায় রেপ করে, ওই ভিতরে নিয়ে গিয়ে রেপ করার পরে বস্তায় পুরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেলে রেখে দিয়ে আসে। 8 মাস 15 দিন জেল খেটে এসেছিল, এটা বিয়ের পর জানতে পারলাম। পুলিশ বলেছিল ওকে মারুন ধরে। আমার যে না, আমি এখনই মারতে পারবো না, যেহেতু ওর দেওয়া সাগা সিঁদুর পরে আছে, যেদিন ফেলবো সেদিন আর ওর রক্ষা নেই। আর যদিও বা পারেন, আমি যদি মারি ওকে সব মেয়ে ছেলের হাতে মার খেতে হবে, কিন্তু এখানে সব মেয়ে ছেলের হাতে ছেড়ে দিতে হবে, আমরা ধরে মারবো। ও যেটা করেছে না, ঘৃণ্য অপরাধ করেছে। ও যেন জীবনের জেল থেকে যদিও বেরায় না, ও কোনো মেয়েকে শান্তিভাবে থাকতে দেবে না। আজকে তো এনার কোল খালি করেছে, আজকে এখনো তো অনেক মেয়েরা বাকি রয়েছে, তার কার না কোল খালি করে দেবে। টোটো চালকের স্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, কতটা নৃশংসভাবে খুন করা হয়, তারপর তাকে ধর্ষণ করা হয়, তারপর কিভাবে নিয়ে গিয়ে ঝোপের অন্ধকারে তাকে ফেলে দিয়ে আসা হয়। আমরা একবার চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে। সিজার, অভিযুক্তের বিরুদ্ধে তো একগুচ্ছ অভিযোগ রয়েছে। 8 মাস নাকি সে জেলবন্দি ছিল, অন্য এক কিশোরীকেও অপহরণ করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তাহলে বারংবার সেই ঘটনা ঘটাচ্ছে, আর এবারে ধর্ষণ করে, আগে খুন তারপর ধর্ষণ, মানে এই ছবিকে কিভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, অভিযুক্ত যে সৌমিত্র রায়কে নিয়ে গিয়ে গোটা ঘটনার যে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করানোর সময় এই অভিযুক্ত স্ত্রীর সামনে এই বয়ান দিয়েছে অভিযুক্ত। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে অভিযুক্ত স্ত্রীর সামনে সে যা বয়ান দিয়েছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে দিন এই কিশোরী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় মায়ের বকা খেয়ে, তারপরে সে প্রায় 1 ঘন্টা হেঁটেছিল, যেখানে সিসিটিভি ফুটেজে তাকে লোকেট করা গিয়েছিল যে সে হাঁটছে। তারপরে সে জগৎপুরের 7 নম্বর এলাকা থেকে, যেখান থেকে সে এই টোটোতে ওঠে, তারপরে 3 ঘন্টা ওই টোটোতে, অর্থাৎ সৌমিত্র রায়ের টোটোতে ওই কিশোরী ছিল, এবং কিশোরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার অচিলাতেই ওই টোটোতে তোলা হয়। এবং তারপরে 3 ঘন্টা নিউ টাউনের বিভিন্ন রাস্তায় সে ঘোরে এবং একাধিক প্যাসেঞ্জারকে সে নামায়, এবং তারপরে একটা নির্জন জায়গায়, কারণ এই জায়গাটা সে আগে থেকে চিনত, এবং সেইখানে গিয়ে টোটোর মধ্যেই তাকে টোটোর যে স্প্রিং, সেই স্প্রিং দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, পুলিশ আধিকারিকরা মনে করছেন এটা সম্পূর্ণভাবে প্রি প্ল্যান্ড, অর্থাৎ যে মুহূর্তে টোটোয় ওই কিশোরী সওয়ার হয় তখন থেকেই সে কোথাও একটা পরিকল্পনা করে এই ধরনের একটা ঘৃণ্য অপরাধ করার, এবং সেই কারণেই সে খুব পরিকল্পনা মাফিক দীর্ঘক্ষণ তাকে টোটোয় রেখে তাকে এই নির্জন জায়গায় নিয়ে যায়। এবং তার পরবর্তী ধাপে যে অপরাধের বিষয়টা তার স্ত্রীর বয়ানে উঠে আসছে,
যেখানে দেখা যাচ্ছে যে আগে খুন তারপরে ধর্ষণ, এবং সেই দেহ নিয়ে যাওয়ার জন্য সে যেভাবে সেখানে তারের যে বেড়া সেটা কেটেছে, সেটা কোথাও ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ডেরও একটা ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ তার মধ্যে অপরাধ প্রবণতা যথেষ্ট বেশি ছিল, এবং এটা যে হঠাৎ করে হিট অফ দ্য মোমেন্ট এই ধরনের ঘটনা ঘটেছে সেটা নয়। এবং তার যে অতীত অপরাধের ইতিহাস সেটাও কিন্তু উঠে এসছে। তার স্ত্রী স্বীকার করছেন তিনি বিয়ের আগে জানতেন না যে তার আগে এই অভিযুক্ত যুবক রানাঘাট এলাকাতে এক কিশোরীকে অপহরণ করে তাকে বিয়ে করে, এবং তার পরবর্তীতে সেই কিশোরী আত্মহত্যা করে, এবং সেই ঘটনায় তাকে 8 মাসেরও বেশি জেলবন্দি থাকতে হয়েছিল। অর্থাৎ এই ধরনের অপরাধ করার প্রবণতা তার এর আগেও দেখা গেছে, এবং সেই সমস্ত দিক মিলিয়েই কোথাও তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এটা একটা অপরাধ প্রবণতা, তার অপরাধ মনস্কতা তার মধ্যে ছিল, এবং সেটাই সে সুযোগের সদ্ব্যবহার করেছে ওই রাতে। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। তনিষ্ঠা, একদম একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে রঞ্জিত, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একদম প্রথম থেকে। রঞ্জিত, এই খবর তুমি আমাদের সামনে তুলে ধরেছিলে, ব্রেক করেছিলে এবং দেখিয়েছিলে ঘটনাস্থলটা, এবং যে বিষয়টা এখন সামনে আসছে সেটা তো ভয়ঙ্কর। সত্যি ব্যাখ্যা করতে গেলে বা পড়তে গেলে আমাদের ভাষা হারাচ্ছি আমরা, এমন নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে ওই অভিযুক্ত। কিন্তু কথা হচ্ছে এই অভিযুক্তদের একটা পাস্ট হিস্ট্রি ছিল, 8 মাস ধরে সে আগে জেলও খেটেছে। একদমই, দেখো এর আগে নদিয়া ডিস্ট্রিক্টে তার বিয়ে হয়েছিল, প্রথম স্ত্রীকে অর্থাৎ নাবালিকাকে বিয়ে করেছিল, তারপরে সে সুইসাইড করে, আত্মহত্যা করে। সেই ঘটনায় 8 মাস 14 দিন জেল খেটেছিল, এবং সেই ঘটনার কথা অপরাধী যে অপরাধ মানসিকতাতে তার পাস্ট্রি রয়েছে সেটা কিন্তু একেবারে পুলিশ নিশ্চিত। শুধু তাই নয়, এই একটা অপরাধে নয়, তার আগে তার একটা অতীতে একটা হিস্ট্রি রয়েছে, অর্থাৎ একজন মহিলাকে মলেস্টেশন করা হয়েছিল। সেই ঘটনায় তিনি কিন্তু বেশ কয়েক মাস জেল কেটেছিলেন, এবং সমস্ত ইতিহাস অর্থাৎ তার যে অপরাধ প্রবণতা মানসিকতা সেটা কিন্তু আগেই ছিল। এবং এই অপরাধ অর্থাৎ গত বৃহস্পতিবার প্রায় 3 ঘন্টা ধরে এই নাবালিকাকে নিয়ে 3 ঘন্টা ধরে রিক্সায় চেপে বিভিন্ন জায়গায় ঘোরা, এবং তারপরেই তাকে একটা খাবার অর্থাৎ খিদে লাগার একটা তাকে বলে, এবং সেখানে বিরিয়ানি খাবে বলে তাকে বলে, এবং তারপরে সে যখন অস্বীকার করে অর্থাৎ বাড়ি পৌঁছে দিতে বলে, সেই সময় তাকে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে তার যে গাড়ির যে রিক্সার যে ই-রিক্সার যে স্প্রিং আছে সেটা দিয়ে প্রথমে শ্বাসরোধ করে, তারপরে তাকে ধর্ষণ করা হয়। এই ধরনের অর্থাৎ যেরকম কি ভয়ঙ্কর, কি নৃশংস। রঞ্জিত, ওই অভিযুক্তের স্ত্রী ঠিক কি জানিয়েছে আরো একবার শোনাই আপনাদের। নিজের মুখে স্বীকার করেছে এখানে দাঁড়িয়ে। কি বলেছে? ও যেই মেয়েটাকে রেপ করে সেই মেয়েটাকে নাকি জগৎপুর দিয়ে তোলে রিস্কায়, 3 ঘন্টা ঘোরানোর পরে তারপরে মেয়েটাকে স্প্রিং ব্রেকের গাড়ির স্প্রিং খুলে পেঁচিয়ে মেয়েটার শ্বাস রোধ করে দেয়, প্লাস ঘাড় ভেঙে দেয়। পিছনের ঘাড় ভাঙার পরে মেয়েটাকে ওই অবস্থায় নিয়ে যেই জায়গাটায় করেছে লোয়ারপুরের ওই যে জঙ্গলে, সেই ওই জায়গাটায় তো ব্যারিকেড করা ছিল, ওইটাকে কেটেছে ফার্স্টে, কেটে উঠিয়ে বড় করে জায়গা করে তারপরে মেয়েটাকে মরা অবস্থায় রেপ করে, ওই ভিতরে নিয়ে গিয়ে রেপ করার পরে বস্তায় পুরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেলে রেখে দিয়ে আসে। 8 মাস 15 দিন জেল খেটে এসেছিল, এটা বিয়ের পর জানতে পারলাম। পুলিশ বলেছিল ওকে মারুন ধরে, আমার যে না আমি এখনই মারতে পারবো না, যেহেতু ওর দেওয়া শাঁখা সিঁদুর পরে আছে, যেদিন ফেলবো সেদিন আর ওর রক্ষা নেই। আর যদিও বা পারেন আমি যদি মারি ওকে সব মেয়ে ছেলের হাতে মার খেতে হবে, কিন্তু এখানে সব মেয়ে ছেলের হাতে ছেড়ে দিতে হবে, আমরা ধরে মারবো। ও যেটা করেছে না, ঘৃণ্য অপরাধ করেছে। ও যেন জীবনের জেল থেকে যদিও বেরায় না, ও কোনো মেয়েকে শান্তিভাবে থাকতে দেবে না। আজকে তো এনার কোল খালি করেছে, আজকে এখনো তো অনেক মেয়েরা বাকি রয়েছে, তার কার না কোল খালি করে দেবে। তনিষ্ঠা, আমি আরও একবার চলে যাই সিজার মণ্ডলের কাছে। সিজার, সাম্প্রতিক অতীতের বেশ কিছু ঘটনা যদি দেখা যায় তাহলে দেখতে হবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের অনেকেরই কিন্তু একটা পাস্ট হিস্ট্রি রয়েছে। যেমন এক্ষেত্রেও দেখো অভিযুক্ত 8 মাস ধরে জেলবন্দি ছিল, তারপর সে ছাড়া পেল এবং তার থেকেও জঘন্য একটা ঘটনা ঘটালো। আগেরবার অপহরণের ঘটনা, এবারে তাকে ফার্স্টে খুন করা হলো, তারপর 3 ঘন্টা ঘোরানো হলো, রেপ করা হলো এবং গিয়ে বডি
ডাম্প করে দেওয়া হলো। তুমি আরজি করের ঘটনা যদি দেখো, সঞ্জয়ের নাম যখন প্রথম সামনে এলো, তার আসল গুণকীর্তন মানে তার কত কীর্তি রয়েছে সেগুলো কিন্তু সামনে এলো। তাহলে পাস্ট হিস্ট্রি দেখলে এরকম দেখা যাচ্ছে যারা ছাড়া পাচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রে আরো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এটা তো ভয়ঙ্কর। কারেকশন তো হচ্ছেই না জেলে গিয়ে, বরং বেরিয়ে এসে অপরাধ প্রবণতা তাদের মধ্যে আরো বাড়ছে। দেখো, অপরাধ বিশেষজ্ঞ বা অপরাধ মনস্কতা নিয়ে যারা কাজ করেন তারা বারবার একটা কথা বলছেন যে বিভিন্ন দু ধরনের অপরাধী থাকে একটা সংশোধনাগারে। একটা হচ্ছে যাদের অপরাধ মনস্কতা রয়েছে, যে অপরাধ মনস্কতা যাদের রয়েছে তাদের কিন্তু সংশোধন করাটা, কারেকশনাল হোমে নিয়ে গিয়ে সংশোধন করাটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ, কারণ তাদের ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড থাকে। কিন্তু যারা হিট অফ দ্য মোমেন্ট বিভিন্ন ধরনের অপরাধ করে সেখান থেকে সংশোধিত হয়ে আসার অনেক সুযোগ থাকে এবং বহু ক্ষেত্রে তারা সংশোধিত হয়ে আসেনও। কিন্তু সঞ্জয় বলো বা এই অভিযুক্তের সৌমিত্র রায়ের ক্ষেত্রে, সৌমিত্র রায়ের যা পাস্ট বা যা দেখা যাচ্ছে অতীত অপরাধের যা ইতিহাস বা অতীত অপরাধ সহ বিভিন্ন ধরনের যে ঘটনা উল্লেখ পাওয়া যাচ্ছে, সেখান থেকে কোথাও তদন্তকারীরা মনে করছেন। সিজার, তোমায় একটু থামাচ্ছি, প্লিজ আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে মনোবিদ স্মরণিকা ত্রিপাঠী, তার সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো, যে নিউ টাউনে কিশোরী খুন ধর্ষণ কাণ্ডে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে খুনের পর ধর্ষণ করা হয় কিশোরীকে এবং স্ত্রীর সামনে অভিযুক্ত বলছে যে টোটোর মধ্যেই গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন, ভাঙা হয় ঘাড়, তারপরে দেহ টেনে নিয়ে যাওয়া হয় জঙ্গলে, তারের বেড়া কেটে জঙ্গলে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে ধর্ষণ করা হয়। মানে আমি জানতে চাইবো, এবং তার একটা পাস্ট হিস্ট্রিও রয়েছে, এর আগেও মলেস্টেশনের কেসে সে 8 মাস জেল খেটে এসেছে। এই ধরনের মানে অভিযুক্ত, এদের ঠিক মেন্টালিটিটা কোন জায়গায়? মানে এরকম ধরনের ঘৃণ্য অপরাধ তারা করছে, জেল খাটা আসামি বেরিয়ে এসে এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে। শুনুন, এটা মেন্টালিটি নয়, একটা মেন্টাল ডিসঅর্ডার হতে পারে। যেহেতু আমরা একটা পাস্ট হিস্ট্রি দেখেছি, বহু ক্ষেত্রে আমরা দেখি যখন বর্ডারলাইন পার্সোনালিটি থাকে অথবা সাইকোপ্যাথোলজি ইনভলভ থাকে, মানে এটা পার্টিকুলারলি অন ক্যারেক্টার, এটা রিভেঞ্জ জাতীয় হতে পারে, নিজের বহু পুরনো কোনো একটা সমস্যা, কোনো একটা যেটা ট্রমা, যেটা এখন অব্দি ব্লকেজ হিসাবে আছে, কখন কখন মানুষ কিন্তু ওটাকে রেপ্লিকেট করে। নট অনলি কি এটা যেটা আগে দেখেছিল ওটা, কিন্তু যেই রকম মানুষ, যদি একটা মহিলা হলো, আগে হতে পারে মা থেকে অত্যাচারিত হয়েছে, বোন থেকে অত্যাচারিত হয়েছে, অথবা নিজের গার্লফ্রেন্ড দিয়ে রিজেকশন হয়েছে, তো এই ক্ষেত্রে কি হয়, একটা পার্টিকুলার জেন্ডার, একটা পার্টিকুলার আইডেন্টিটি নিয়ে আমাদের মধ্যে একরকমের নেগেটিভিটি, একরকমের প্রতিশোধ নেওয়ার একটা প্রতিক্রিয়া এটা দেখা দেয়। ধীরে 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 বিল্ড আপ হয়। এইরকম একটা অ্যাক্ট করা হচ্ছে বহুদিনের একটা রাগ প্রবণতা, বহুদিনের একটা ফল্টি পারসেপচুয়াল থট প্রসেস, বহুদিনের একটা প্ল্যানিং হতে পারে, যেটা আমিও বলবো আগে যখন কেস হয়েছে তারপরে হয়তো কোনো সংশোধন হয়নি, অনলি পানিশমেন্ট হয়েছে কিন্তু রিহ্যাব হয়নি। ফলে যেখানে ট্রমাটিক এক্সপিরিয়েন্স ওখানে থেকেই গেছে। পরবর্তীকালে হয়তো ওনার সাথে 1-on-1 বসলে অথবা কোনো কাউন্সিলিং হলে বোঝা যাবে কি এটার অরিজিন কোথায়। এটা আজকার অথবা কালকার ঘটনা হতে পারে না, এবং ওনার বিবাহিত জীবন অলসো কোয়েশ্চেন করা উচিত। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। স্মরণিকা ত্রিপাঠী, মনোবিদ, তার সঙ্গে কথা বলছিলাম। রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রঞ্জনবাবু, আপনাকে স্বাগত জানাই। আমি চয়নিকা এবং তন্নিষ্ঠা আপনার সঙ্গে রয়েছি। রঞ্জনবাবু, একটা বিষয় আমার জানতে খুব ইচ্ছে করছে, সাম্প্রতিক অতীতে আমরা যে ধরনের ঘটনা দেখছি তা নিন্দনীয় বা সেটা কতটা কুরুচিকর, এই প্রশ্নটা আমি করব না। আমি শুধু করতে চাইছি যে মেন্টাল স্টেটাস মানুষের কোন জায়গায় চলে যাচ্ছে। কখনো সহবাস করছে যার সঙ্গে, তার বডি কুচি কুচি করে প্রেসার কুকারে সিদ্ধ করা হচ্ছে, কখনো একজনকে আগে মার্ডার করে দেওয়া হচ্ছে, তারপর গিয়ে তাকে রেপ করা হচ্ছে। মানে কতটা ক্ষুধা নিবারণের জন্য সেই কাজটা করছে। মানে মানসিক পরিস্থিতি আমরা মানে মানুষের কোন জায়গায় চলে যাচ্ছে যার জন্য এই ধরনের ঘটনা সে ঘটাতে পারছে। দেখো চয়নিকা, তন্নিষ্ঠা, খুব মন দিয়ে রিপোর্টিংটা দেখছিলাম, যেভাবে সিজার এবং রঞ্জিত বললো, তার থেকে একটা কথা মনে রাখতে হবে যে এখন ক্রিমিনাল সাইকোলজি বা ফরেনসিক সাইকিয়াট্রি একটা গুরুত্বপূর্ণ সাবস্পেশালিটি, এবং এখানে তুমি যদি দেখো রেপ, এক্সটর্শন, মার্ডার, মলেস্টেশন এবং নেক্রোফিলিয়া, এই পরপর 5টা কিন্তু একই যোগসূত্রে আমরা দেখেছি উপর্যুপরিভাবে। সে তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের মতো এখানে একটা 14 বছরের যেভাবে কিশোরীকে নিয়ে 3 ঘন্টা করে টোটোতে ঘোরানো হলো, এবং সেখানে আমরা যদি দেখি মার্ডারের পেছনে যে মোটিভ ছিল এবং যে মেথড, এই 3টে মার্ডার, মোটিভ, মেথড, কি মোটিভে করেছে এবং মেথডোলজি,
যেভাবে শ্বাসরোধ পেঁচিয়ে দিয়ে মানে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছিল, ঠিক তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার যে ফরেন্সিকের পোস্টমর্টেম রিপোর্ট এসেছিল তাকেও হায়ার্ড বোন ফ্র্যাকচার এবং তার সাথে থাইরয়েড কার্টিলেজ র্যাপচার ছিল। তাছাড়াও যেভাবে নিরালয় নিভৃতে খোদ কলকাতা শহরের বুকে এই হিচককের থ্রিলারের মতো ঘটনা উপর্যুপরি ঘটছে, তা থেকে বোঝা যাচ্ছে যে একটা পার্টিকুলার অসুখ যেটা আমরা বলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা সাইকোপ্যাথ, এবং সেক্ষেত্রে কিন্তু তারা ক্রিমিনাল মেন্টালিটি এবং খুব কোল্ড ব্লাডেড মার্ডার করে বলে আপনার মনে হচ্ছে বর্তমান সমাজে দাঁড়িয়ে ভীষণভাবে বাড়ছে। কারণ একটা তো তোমার যদি সিগময়েড ফ্রয়েডের থিওরি বলি তাহলে একটা বিকৃত অবদমিত যৌন রুচি, এবং সেখান থেকে উপর্যুপরি যেভাবে একটা এই নেক্রোফিলিয়ার দিকটা যেটা আমরা উঠে আসছি, এগুলো হয়তো আগেও ছিল কিন্তু এখন ভীষণ ভয়ানকভাবে কিন্তু আমরা দেখছি সারফেসিং হচ্ছে, রিপোর্টিং হচ্ছে। এবং সেটা যদি আমরা দেখি তাহলে নেক্রোফিলিয়াতে আমরা যে মানে খুনের পর মৃতদেহের সাথে সহবাস করার প্রবণতা, এই জিনিসটা একটা চরম বিকৃত মনোরুচির পরিচায়ক। এবং এক্ষেত্রে তারা যে এই আমরা 8 মাস 15 দিনের জেলখাটা আসামি, তার আগেও একটা ঘটনা রানাঘাটে ঘটিয়েছে নিউ টাউনের আগে, এ থেকে তো একটা ডেফিনেটলি একটা ট্র্যাজেক্টরি পাই যে কিশোর বয়সে প্রথম যেটা আসে কন্ডাক্ট ডিসঅর্ডার, সেটা 18 বছরের আগে, সেই সময় যদি এদের ঠিকমতো ট্রিটমেন্ট না করা যায় তার ট্র্যাজেক্টরি হয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এএসপিডি বা সাইকোপ্যাথ, যার থেকে খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ছিনতাই, ড্রাগস সব র্যাকেট একটার পর একটা জড়িয়ে থাকে এক যোগসূত্রে। রঞ্জন বাবু, আমার শেষ প্রশ্ন খুব সংক্ষেপে, সেটা হচ্ছে যদি এটা একটা মানসিক রোগী হয়ে থাকে এবং সেই রোগ উত্তরোত্তর বাড়ে, তাহলে কোনো আইন প্রণয়ন করে ফাঁসির সাজার মধ্যে দিয়ে এই রোগ কি ঘোচানো সম্ভব, নাকি এর আরো বেশি গভীরে গিয়ে এই রোগকে নিয়ন্ত্রণ করতে হবে? বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে বিলম্বিত বিচার একটা আমাদের দেশে জটিলতা তৈরি করে। দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অপরাধীরা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় সহজেই পার পেয়ে যায়। যে কোনো কিছু করতে গেলে দুটো জিনিস করতে হয়, সোর্স রিডাকশন আর হার্ম রিডাকশন। সোর্স রিডাকশন মানে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত কাউন্সিলিং করা, তাদের চিকিৎসার আওতায় আনা, এবং সেটা স্কুল কলেজের পঠন থেকেই শুরু করা দরকার কে ডিভিয়েট করছে। আর হার্ম রিডাকশন করতে গেলে লেজিসলেশন, স্ট্রিনজেন্ট লেজিসলেশন করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে এরকম অপরাধ কিন্তু সমাজে অনেক কম ঘটবে বলে আপনি মনে করছেন। অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। কথা বলছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।